স্বৈরাচারী হাসিনা বাংলাদেশকে নাস্তিক রাষ্ট্র বানানোর পায়তারা শুরু করেছিল। সেই লক্ষ্যে দেশের লাখ লাখ আলেমদের জেল জরিমানা, খুন, গুম থেকে শুরু করে সব ধরনের নির্যাতন চালিয়েছে। যদিও হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে বরাবরের মতো 2024 সালেও আলেম ওলামারা রাজপথে রক্ত দিয়েছে। এবছরে দেশের ইসলামিক অঙ্গনে অনেক কিছুই ঘটেছে। ট্রান্সজেন্ডার ইস্যুতে আসিফ মাহতাবের বই ছেড়ে চাকুরিচ্যুত হওয়া থেকে শুরু করে হুজুরদের মন্দির পাহারা দেওয়ার মতো আলোচিত ঘটনাও ঘটেছে এবছর। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব 2024 সালে দেশের ইসলামিক অঙ্গনে ঘটা সেরা 10টি আলোচিত ঘটনা নিয়ে। চলুন একে একে দেখে নেওয়া যাক ঘটনাগুলো কি কি। নাম্বার 1, আসিফ মাহতাবের প্রতিবাদ। 2023 সালের শেষ ভাগ থেকে ট্রান্সজেন্ডার ইস্যুতে বারবার নিজেদের উদ্বেগ প্রকাশ করে আসছিল দেশের আলেম সমাজ ও সচেতন মহল। এরই মধ্যে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার বিষয়ক একটি গল্প প্রকাশ করা হয়, যাতে ক্ষুব্ধ হয় দেশের আলেম সমাজ ও দিনপ্রেমী মানুষ। 19 জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই হুজুরের সহযোগী সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারের আয়োজন করে। সেমিনারে পাঠ্যপুস্তকের ট্রান্সজেন্ডার বিষয়ক পাতাগুলো ছিঁড়ে সাহসী প্রতিবাদ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস। ঘটনার প্রতিক্রিয়ায় খ্রিস্টানদের প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয় আসিফ মাহতাবের সঙ্গে চুক্তি নবায়ন না করার ঘোষণা দেয়। এই ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। দেশের ধর্মপ্রাণ মানুষেরা আসিফ মাহতাবের পাশে দাঁড়ায়। ওঠে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ ব্র্যাক সংশ্লিষ্ট সমস্ত পণ্য বয়কটের ডাক। এত কিছুর পরেও নাস্তিকদের প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছিল নিজেদের সিদ্ধান্তে অনড়। এক বিবৃতিতে ব্র্যাক বলে, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আচরণ, যা ব্র্যাক ইউনিভার্সিটি সমর্থন করে না। সাম্প্রতিক সময়ে ব্র্যাকের শিক্ষক আসিফ মাহতাব উৎসের সপ্তম শ্রেণীর জাতীয় পাঠ্য বইয়ের পৃষ্ঠাছেড়া এবং পাবলিক ফোরামে অন্যদেরকে একই কাজ করতে বলার ঘটনাটিকে ব্র্যাক ইউনিভার্সিটি একটি ধ্বংসাত্মক কাজ বলে মনে করে। নাম্বার 2, ইসলামী দলগুলোর নির্বাচন বর্জন। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে শুরু হয়েছিল 2024 সাল। এ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচণ্ড চাপ থাকার পরও তা বর্জন করেন ইসলামী রাজনীতিবিদরা। চরমনাই হুজুরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মতো প্রতিনিধিত্বশীল দলগুলো নির্বাচন থেকে দূরে ছিল। জামায়াত ইসলামী বাংলাদেশে নিবন্ধন না থাকায় দলটির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল না। তবে দলটি আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিল। নাম্বার 3, মন্দির পাহারায় মাদ্রাসা শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে সরকারের পতন হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যায়। এমন পরিস্থিতিতে হাসিনার চেলাপেলারা নতুন সরকারকে চাপে ফেলতে একের পর এক মন্দিরে আগুন থেকে শুরু করে প্রতিমা ভাঙচুর শুরু করে। আর এর দোষ এসে পড়তে লাগে ইউনূস সরকারের ওপর। এই সুযোগে ভারতও বাংলাদেশকে একের পর এক মৌলবাদী ট্যাগ দিতে শুরু করে। সব মিলে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এই শঙ্কা দূর করতে এগিয়ে আসে দেশের মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় ঢাকা ও ঢাকার বাহিরে অসংখ্য স্থানে মাদ্রাসার শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির পাহারা দিয়েছিল। সে সময় মন্দির পাহারারত মোস্তাক আহমেদ নামের এক মাদ্রাসা শিক্ষার্থী বলেন, আমরা কোনো ধর্মীয় স্থাপনায় আঘাত চাই না, ইসলাম ধর্ম শান্তি চাই। কওমি মাদ্রাসার ছাত্ররা মন্দিরে নিরাপত্তা দিচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। নিখিল চন্দ্র নামে হিন্দু সম্প্রদায়ের একজন বলেন, মুসলিম ভাইরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে সারা রাত, যা এক বিরল দৃষ্টান্ত। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, কোনো ধর্মীয় সংঘাত চাই না। এ মহতী উদ্যোগের প্রশংসা করে হিন্দু সম্প্রদায়ের লোকজন উদ্যোগটিকে স্বাগত জানিয়েছিল। রানা দাশগুপ্ত গণমাধ্যমকে বলেন, দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির ও হিন্দু সংখ্যালঘুদের ঘর পাহারা দিচ্ছে। বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, নতুন সরকার আসা পর্যন্ত সংখ্যালঘু এলাকা, প্রতিষ্ঠান ও মানুষকে তারা নিরাপত্তা দিক। নাম্বার 4, গণ অভ্যুত্থানে আলেম সমাজের আত্মত্যাগ। জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে তাতে সক্রিয় ভূমিকা পালন করে দেশের আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা। তারা সাধারণ ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তরুণ আলেম প্রজন্ম নামে বিপ্লবোত্তর একটি সংগঠন জুলাই গণবিপ্লবে শহীদ আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছে। গণমাধ্যমে প্রকাশিত তালিকায় 77 জন শহীদের নাম স্থান পেয়েছে, যার ভেতর মাদ্রাসা শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। সংগঠনটির দাবি, এই তালিকা প্রাথমিক, এতে আরও সংযোজনের অবকাশ আছে।
তবে বিভিন্ন অংশীজনের দাবি জুলাই গণবিপ্লবে শহীদ আলেম ও ছাত্র শিক্ষার্থীদের সংখ্যা শতাধিক এবং আহতদের সংখ্যা সহস্রাধিক। এই ঘটনায় প্রমাণ করে মাদ্রাসার প্রেক্ষাপটে মাদ্রাসার শিক্ষার্থীরা আর আলেম সমাজ কতখানি গুরুত্বপূর্ণ। নাম্বার 5, প্রথম আলেম উপদেষ্টা। 6 আগস্ট 2024 গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এতে ধর্ম উপদেষ্টা হিসেবে অংশ নেন ড. আ.ফ.ম. খালিদ হোসেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটাই ছিল প্রথম কোনো আলেমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের ঘটনা। যদিও খালিদ হোসেনের আগে এই পদে ডাক পড়েছিল শায়খ আহমদুল্লাহ হুজুরের, কিন্তু তিনি শেষ পর্যন্ত এই পদ নিতে অস্বীকৃতি জানিয়ে বিনয়ের সঙ্গে বলে দেন এত বড় পদের জন্য তিনি প্রস্তুত নন। মূলত শায়খ আহমদুল্লাহ হুজুরই খালিদ হোসেনের নাম প্রস্তাব করেন। নাম্বার 6, হজ প্যাকেজের মূল্য হ্রাস। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল বাংলাদেশি হাজিদের উচ্চ প্যাকেজ মূল্যে হজ করতে হচ্ছে। এর পেছনেও হাসিনার হাত ছিল। নাস্তিক হাসিনা চাইত না দেশের মুসলিমরা হজ করুক, আর এর জন্যই অন্যায্যভাবে হজ প্যাকেজের দাম নির্ধারণ করা হয় যাতে মধ্যবিত্তরা হজ করতে না পারে। কিন্তু এবছর হজের খরচ কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। 25 সালের হজের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার খরচ বিগত বছরের তুলনায় প্রায় 1 লাখ টাকা কম। তবে নতুন প্যাকেজ নিয়ে অসন্তোষ আছে হাসিনা প্রেমী এজেন্সিগুলোর ভেতর। বলা হচ্ছে এসব এজেন্সিগুলোকে ডিম থেরাপি দিতে পারলে সমস্ত অসন্তোষ দূর হয়ে যাবে। নাম্বার 7, বন্যায় আলেমদের মানবিক তৎপরতা। চলতি বছরের আগস্টে আকস্মিক বন্যায় ডুবে যায় বৃহত্তর নোয়াখালী ও ফেনীর বিস্তীর্ণ অঞ্চল। এতে স্থানীয় জনসাধারণ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। বন্যার্থ মানুষের সাহায্যে এগিয়ে আসে দেশের প্রায় সব ইসলামী দল ও সংগঠন। এক্ষেত্রে স্মরণীয় ভূমিকা পালন করে ইসলামী সেবা সংস্থা শায়খ আহমদুল্লাহ হুজুরের প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটি 100 কোটি টাকা ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি ঘোষণা করে, যার একাংশ এখনও চলমান। যদিও এই বিশাল কর্মযজ্ঞ সম্ভব হয়েছে দেশের সাধারণ মানুষের টাকায়, কিন্তু মানুষের এইভাবে দান করাটা প্রমাণ করে মানুষ এখনও মুসলিমদের বিশ্বাস করে। নাম্বার 8, নতুন আঙ্গিকে ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে প্রতিবছর বায়তুল মোকাররমে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়। তবে এবছর বইমেলা সেজেছিল নতুন সাজে। এতদিনের স্ত্রীহীন বইমেলার সাজসজ্জা ও আয়োজন ইসলামী ধারার প্রকাশক ও পাঠকদের আনন্দিত করেছিল। বইমেলায় ছিল জুলাই গণ অভ্যুত্থানের সুস্পষ্ট ছাপ। নাম্বার 9, দেয়ালচিত্রে স্বাধীনতার সূর্যোদয়। জুলাই গণবিপ্লবের পর নানা ধরনের দেয়ালচিত্রে বিপ্লবের বাণী ছড়িয়ে দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের আঁকা এসব দেয়ালচিত্র মানুষের আবেগে ঝড় তুলেছিল। এ সময় সারা দেশে আরবি ও বাংলা ক্যালিগ্রাফি অঙ্কনের মাধ্যমে বিপ্লবের বাণী ছড়িয়ে দিয়েছিল মাদ্রাসা শিক্ষার্থীরা। মাদ্রাসা শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছিল স্বাধীনতার সূর্যোদয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মিশন হাসপাতালের পুরাতন দেয়ালে চিত্রটি আঁকেন ক্যালিগ্রাফি শিল্পী উসাইদ মোহাম্মদ ও তার সঙ্গী মোহাম্মদ ওমর। নাম্বার 10, তাবলিগ নিয়ে বিরোধ ও সংঘর্ষ। বিদায় বছরের শেষাংশে তাবলিগ ইস্যুতে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান ও বিরোধ ধর্মপ্রাণ মানুষকে ব্যথিত করেছে। বিশেষত 18 ডিসেম্বর মধ্যরাতে ইজতেমার মাঠে প্রবেশের চেষ্টা এবং সেখানে প্রবেশের পর ঘুমন্ত মুসলিমদের ওপর হামলার ঘটনা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনায় 4 জন মুসল্লি নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়। বাতিল হয়ে যায় ইজতেমা, যা ইসলামের জন্য অনেক বড় ক্ষতি। এরই মধ্যে হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সাতপন্থী কয়েকজন নেতাকে পুলিশ আটক করেছে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত এসব ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি ঘটনার কথা। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।